আসসালামু আলাইকুম। রংপুর ক্যাডেট কোচিং আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজ আমরা গণিতের বীজগণিত বিষয় নিয়ে আলোচনা করব। এই বীজগণিত শব্দটা তোমাদের কাছে একবারই নতুন, কারণ তোমরা ক্লাস 5 পর্যন্ত এই বীজগণিত শব্দটি শোনোনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভয়ের কিছু নেই, খুব সহজ এবং সহজবোধ্যভাবে আমরা এই বীজগণিত সম্পর্কে আজকে আলোচনা করব এবং শিখব বীজগণিত জিনিসটা কি। বীজগণিত শেখার আগে আমাকে সর্বপ্রথম এই বীজগণিতের মৌলিক বা বেসিক ধারণাগুলো নিতে হবে। আজ আমাদের এই বীজগণিতের আলোচনায় যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেগুলো হচ্ছে বীজগণিতের প্রতীক, চলক, ধ্রুবক, প্রক্রিয়া চিহ্ন, বীজগণিতীয় রাশি, পদ ও সহগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বীজগণিতে এই আলোচনার পূর্বে তোমাদেরকে বলে নেই, বীজগণিত তেমন কঠিন কিছু না। যেমন তোমরা খুব সহজেই যোগ করতে পারো। একটা কলা কয়টি কলা হয়? যোগ করলে 2টি কলা। একইভাবে 2টি আম এবং 2টি আম যোগ করলে কয়টি হয়? 4টি আম। ঠিক এরকম সহজ জিনিসগুলো নিয়েই তোমাদের বীজগণিতে আলোচনা করা হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা বীজগণিতে আলোচনার পূর্বে সর্বপ্রথম দেখে নেই যে আমরা ছোট থেকে যে জিনিসগুলো শিখেছি, অর্থাৎ তোমরা সবাই বলো তো এটা আমি কি লিখেছি? ক। নিশ্চয়ই তোমরা এই কটি সবাই চেনো। এবার আমি যদি বলি এটা কি লিখেছি? হ্যাঁ, এটা এ লিখেছি। যদি বলি এটা কি লিখেছি? স্যার এটা জেড লিখেছেন। আমি যদি বলি যে এইটা কি লিখেছি, অনেকে বলতে পারছো যে স্যার এটা তো আরবি অক্ষর বা। বা আমি যদি বলি এটা কি লিখেছি, অনেকে বলতে পারছো তা। কিন্তু অনেকে এই বা এবং তা সম্পর্কে জানো না। যারা হিন্দু সম্প্রদায় আছো মন খারাপ করেও না, আমরা যারা মুসলমান সম্প্রদায় আছি তারা কোরআন শরীফ পড়ি, বা সৌদি আরব বা যারা যেসব কান্ট্রি আছে যেগুলোতে আরবি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, এই ল্যাঙ্গুয়েজের এগুলো এক একটি অক্ষর বা প্রতীক। একইভাবে আমি যদি বলি এটা কত লিখেছি, তোমরা খুব সহজেই বলতে পারছো এটি 2। অনেকের জন্য এই দুটো সমস্যা হচ্ছে, আবার যারা এই দুটো জানো তাদের কোনো সমস্যা হচ্ছে না। তার মানে আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের কোনো একটা লেখাকে তোমরা সহজেই বলতে পারছো ক, এই ধরনের লেখাকে বলতে পারছো এ, এটাকে বলতে পারছো 2, এটাকে বলতে পারছো জেড। এবং তোমাদের মধ্যে অনেকেই এটাকে বলতে পারছো বা, এটাকে তা, বাট অনেকে বলতে পারছো না। কেন বলতে পারছো না? কারণ এই ভাষাটা বা এই অক্ষরটা বা এই প্রতীকটা সম্পর্কে তোমাদের কোনো ধারণা নেই। তার মানে আমি বলতে পারছি যে যদি কোনো কিছুর প্রতীক সম্পর্কে আমার জানা না থাকে, তাহলে সেটা সম্পর্কে আমি আলোচনা বা কথা বলতে পারবো না। ঠিক একইভাবে আমার এই বীজগণিত আলোচনায় কিছু প্রতীক থাকবে, অর্থাৎ কিছু লেখার ভাষা থাকবে, যে লেখার ভাষাগুলো দিয়ে আমি বুঝতে পারবো যে আমি কি করছি বা কি বলছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখানে এই বীজগণিত আলোচনার পূর্বে সর্বপ্রথম তোমাকে জানতে হবে যে বীজগণিতের ভাষাটা কীরকম বা কোন কোন প্রতীক নিয়ে এই বীজগণিতে আলোচনা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই বীজগণিতে আলোচনার সময় তোমাকে 2 ধরনের প্রতীক নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ বীজগণিতের প্রতীক হচ্ছে 2টি। বীজগণিতের প্রতীক মূলত 2 প্রকার। কি কি 2 প্রকার? প্রথম প্রতীক হচ্ছে সংখ্যা প্রতীক। হ্যাঁ, তোমরা সংখ্যা সবাই জানো যে স্যার এই সংখ্যা আমরা জানি 1, 2, 3 এভাবে যত লেখা যায় সবগুলোকে সংখ্যা বলে। আবার ইংলিশে যদি আমরা বলি তাহলে 1, 2, 3, 4, 5 এভাবে লিখে যেগুলো করা হয় সেগুলোও সংখ্যা। বাট বীজগণিত এমন একটি টপিকস বা এমন একটি বিষয়, এখানে কোনো কিছু তুমি বাংলায় ইউজ করতে পারবে না। এটা হচ্ছে সর্বপ্রথম শর্ত। তাহলে আমি যদি বলি কোন সংখ্যাগুলো আমি ইউজ করব, আমি এই বাংলাতে সংখ্যাগুলো ইউজ করব না। আমি এই সংখ্যার প্রতীকে যে সংখ্যাগুলো ইউজ করব সেগুলো হতে হবে অবশ্যই ইংলিশে। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যত পর্যন্তই তুমি কাউন্ট করতে বা গণনা করতে পারবে সেই সংখ্যাগুলোকেই বলা হচ্ছে সংখ্যা প্রতীক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আরেক ধরনের প্রতীক এই বীজগণিতে আছে, সেই প্রতীকটিকে বলা হচ্ছে অক্ষর প্রতীক। কি প্রতীক? অক্ষর প্রতীক। এখন তোমার মনে হতে পারে স্যার অক্ষর তো বিভিন্ন ভাষায় বিভিন্ন ধরনের, যেমন আরবির অক্ষর এক ধরনের, বাংলার অক্ষর এক ধরনের এবং ইংলিশের অক্ষর এক ধরনের। আমি কোন অক্ষরটা নিয়ে কাজ করব এই বীজগণিতে? অর্থাৎ
কোন অক্ষরকে আমরা অক্ষর প্রতীক বলবো। আমি আগেই বলেছি যে বীজগণিতে কখনো তুমি বাংলা বা অন্য কোনো ভাষা ব্যবহার করতে পারবে না, বা তার প্রতীকও ব্যবহার করতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে আমি বলতে পারি যে এই বীজগণিতে শুধুমাত্র ইংরেজি সংখ্যার প্রতীক যেভাবে আমরা ব্যবহার করেছি, ঠিক একইভাবে ইংলিশ অক্ষর প্রতীকও আমরা ব্যবহার করব। অর্থাৎ ইংলিশ অক্ষরগুলো আমরা জানি এ, বি, সি, ডি, ই, এফ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এগুলো হচ্ছে ইংলিশ অক্ষর বা বর্ণ বা প্রতীক, যাই বলো না কেন তুমি। কিন্তু এটার একটা স্মল লেটার আছে, অর্থাৎ আমি যে অক্ষরগুলো লিখেছি সেগুলো হচ্ছে ক্যাপিটাল বর্ণ বা বড় হাতের অক্ষর যাকে আমরা বলি, এবং এগুলোর স্মল লেটার হচ্ছে এ, বি, সি, ডি, ই, এফ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এতটুকু আমরা কনফার্ম যে আমরা বীজগণিতে কখনো বাংলা প্রতীক ইউজ করব না, আমরা ইংলিশ বর্ণগুলো ইউজ করব। কিন্তু তার মধ্যে একটা কথা আছে, সেটা হচ্ছে যে তোমরা এই বীজগণিতে কখনোই এই ক্যাপিটাল বর্ণ বা অক্ষর প্রতীক ব্যবহার করতে পারবে না। তোমাকে সবসময় এ থেকে জেড পর্যন্ত এই যে 26টি লেটার আছে স্মল লেটারের বা ছোট হাতের অক্ষর তোমরা যাকে বলো, এই স্মল লেটারের অক্ষরগুলো ব্যবহার করলেই তোমরা বীজগণিত করতে পারবে। অর্থাৎ বীজগণিতে কখনোই ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় না, সবসময় স্মল লেটার ব্যবহার করা হয়। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, স্যার আমি বীজগণিত করার সময় আমি কোন বর্ণটা নিয়ে কাজ করব, অর্থাৎ কোন প্রতীকটা নিয়ে কাজ করব বা কোন লেটারটা নিয়ে কাজ করব। তোমরা অবশ্যই সর্বপ্রথম স্মল লেটার নিবে এবং সেই স্মল লেটার তোমাদের ইচ্ছা মতো এ থেকে জেড পর্যন্ত যেটা ইচ্ছা সেটা নিয়ে কাজ করতে পারবে বা অঙ্ক করতে পারবে, তাতে কারো কোনো সমস্যা নেই। অনেকে যদি মনে করে যে স্যার আমি শুধু এ, বি আর সি নিয়ে অঙ্ক করব, আর কোনো লেটার আমি নিতে চাচ্ছি না, এ, বি, সি এই তিনটেই আমার খুব পছন্দ। অনেকের মনে হতে পারে স্যার আমার তো এল পছন্দ, এম পছন্দ, এন পছন্দ, তাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অনেকে যদি মনে করো যে স্যার আমার এক্স, ওয়াই, জেড পছন্দ, তাতেও সমস্যা নেই। অনেকে আবার মনে করছে স্যার আমার কি শুধু সিরিয়ালই নিতে হবে, আমি এলোমেলো করে নিতে পারবো না, সেটাও পারবে। অনেকের যদি মনে হয় যে স্যার আমি এ নিব, এল নিব, এম নিব, এক্স নিব, ওয়াই নিব, তাতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি বলতে চাচ্ছি বীজগণিতে তুমি এ থেকে জেড পর্যন্ত স্মল লেটারের যে কোনো লেটার নিয়ে কাজ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আবারও বলছি এই ইংরেজি বর্ণের ক্যাপিটাল লেটার বা বর্ণগুলো নিয়ে তুমি কাজ করতে পারবে না এই বীজগণিতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তাহলে নিশ্চয়ই তোমরা এই বীজগণিতের প্রতীক সম্পর্কে জেনেছো। তাহলে বীজগণিতের প্রতীক কত প্রকার? দুই প্রকার। কি কি? সর্বপ্রথম হচ্ছে একটি সংখ্যার প্রতীক, এবং এই সংখ্যাটা হচ্ছে শূন্য থেকে শুরু করে যত পর্যন্ত তুমি গণনা করতে পারবে, কিন্তু সেটা হতে হবে অবশ্যই ইংলিশে, অর্থাৎ 0, 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10 এভাবে যত নাম্বার তুমি কাউন্ট করতে পারবে সবগুলো হচ্ছে এর সংখ্যা প্রতীক। এরপর আসলাম আমরা অক্ষর প্রতীকে। অক্ষর প্রতীক হচ্ছে যে ইংলিশ লেটার আমরা ব্যবহার করব, বাট এ থেকে জেড এবং কি স্মল লেটার, ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার মনে হয় যে এই প্রতীক বা এই ভাষাটা সম্পর্কে তোমরা ক্লিয়ার বা কনসেপ্ট বা ধারণা একটা পেয়েছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ভেরিয়েবল বা চলক, অর্থাৎ ভেরিয়েবলটা কী জিনিস? ভেরিয়েবলটা কী জিনিস? ভেরিয়েবলটা হচ্ছে ওই সেই অক্ষর প্রতীকটার মতোই, অর্থাৎ যেটা নিয়ে তুমি কাজ করবে। এখন অনেকের মনে হতে পারছে যে স্যার আমি তো এ, বি, সি, ডি এগুলো নিয়ে কি কাজ করব, আমার কাজটা কি? বীজগণিতের কাজটা কি? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বীজগণিতের এই যে অক্ষর প্রতীকগুলো আছে এগুলো হচ্ছে জ্ঞাত বা অজ্ঞাত, অর্থাৎ যেটা তোমার অনেক জানা থাকবে, অনেক সময় জানা থাকবে না। যেমন ধরো আমার হাতে কয়টি কলম আছে? একটি। এটা যদি আমি তোমাকে বলে দেই তাহলে একটি কলম তুমি বলতে পারছো। এবং আমি যদি তোমাকে বলি যে আমার হাতে এ পরিমাণ কলম আছে, কি পরিমাণ কলম আছে? এ পরিমাণ কলম আছে। আমি যদি তোমাকে বলে দিই এখানে একটি কলম আছে, তাহলে এর ভ্যালুটা হবে 1। আমি যদি বলি যে আমি বাসা থেকে আসার সময় 10টি আম খেয়ে এসেছি, কয়টি আম খেয়ে এসেছি? 10টি। কিন্তু আমি যদি তোমাকে বলি যে বাসা থেকে আমি বি পরিমাণ আম খেয়ে এসেছি, কি পরিমাণ আম? বি পরিমাণ। তখন তুমি আমাকে বলবে স্যার বি পরিমাণ আম মানে তো বুঝলাম না, অর্থাৎ এই বি পরিমাণটা কি? তখন আমি তোমাকে বলবো যে আমি 10টি আম খেয়ে এসেছিলাম। তখন তুমি বুঝতে পারবে ও তাহলে বি মানে 10। ক্লিয়ার? তার মানে এই এ, বি, সি, ডি দিয়ে কিন্তু আমি কোনো জ্ঞাত বা অজ্ঞাত, অর্থাৎ জানা অথবা অজানা কোনো কিছু প্রকাশ করতে পারবো। এটাই হচ্ছে আমার বীজগণিতের
কাজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই চলক এমন একটা জিনিস যে চলক হলো এমন বীজগণিত প্রতীক যার মান পরিবর্তনশীল, অর্থাৎ যা বিভিন্ন ধরনের মান হতে পারে। অর্থাৎ এই এর মান কখনো 2 হবে, কখনো 3 হবে, কখনো 5 হবে, কখনো 1000ও হতে পারে। এর কোনো ফিক্সড ভ্যালু নেই। তোমরা আবার এটা মনে করিও না যে স্যার এ তো প্রথমে আছে, তাহলে এর ভ্যালু 1, বি প্রথম দ্বিতীয়তে আছে, বির ভ্যালু 2, সির ভ্যালু 3, এভাবে জেড এর ভ্যালু 26। এটা কিন্তু কখনো হবে না, এটা কখনো মনে করাও যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই এক এক চলকের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মানের পরিবর্তন হতে পারে। যেমন ধরো আমি যদি বলি আমার কাছে এ পরিমাণ টাকা আছে, কি পরিমাণ টাকা আছে? এ পরিমাণ, অর্থাৎ এর সমান তোমরা এখনো জানো না যে আমার কাছে কত টাকা আছে। আমার কাছে যদি 500 টাকা থাকে তাহলে এ এর ভ্যালু ইজ 500। আবার আমি যদি বলি আমি এ পরিমাণ আম খেয়ে এসেছি, কি পরিমাণ আম খেয়ে এসেছি? এ পরিমাণ, তাহলে এর ভ্যালু আমি যদি 2টা আম খাই তাহলে এর ভ্যালু হবে 2। অর্থাৎ এর কোনো ফিক্সড ভ্যালু নাই, এটা অবশ্যই পরিবর্তন হবে তোমার কথার উপর ডিপেন্ড করে। ক্লিয়ার? আমার মনে হয় চলক সম্পর্কে তোমরা একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। তাহলে চলকগুলো কোনগুলো? ঠিক ওই অক্ষর প্রতীকগুলো, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত, এ টু জেড, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত এই যে স্মল লেটারগুলো আছে সেগুলোই হচ্ছে চলক। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা আলোচনা করব ধ্রুবক পদ নিয়ে। কি নিয়ে? ধ্রুবক। অর্থাৎ এই ধ্রুবকটা হচ্ছে একটা ফিক্সড জিনিস এবং এই ধ্রুবকের ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট। তোমরা এই যে ধ্রুবক শব্দটা শুনলা, এই ধ্রুবক শব্দটা তোমাদের এখন যতদিন পড়াশোনা করবা, সেটা তোমরা সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, কমার্সে পড়ো, অথবা যে কোনো জায়গায় যাও না কেন, এই ধ্রুবক শব্দটা তোমাদেরকে অবশ্যই শুনতে হবে। ধ্রুবক হচ্ছে একটা ফিক্সড জিনিস। যেমন ধরো 7, কত? 7। এখন আমি এই 7টাকে যদি লন্ডনে নিয়ে যাই, সে কি 8 হবে? কখনোই হবে না। আমি এই 7টাকে যদি চাঁদে নিয়ে যাই, এ কি কখনো 8 হবে? কখনোই হবে না। তার মানে এই 7টা একটা ফিক্সড জিনিস। অর্থাৎ এরকম করলে আমেরিকানরাও বলবে এটা 7, লন্ডনে যারা আছে তারাও বলবে 7, বাংলাদেশিরাও বলবে 7, ইন্ডিয়ানরাও বলবে 7। তার মানে এর ভ্যালুর কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে এই ধরনের নাম্বারগুলো বা সংখ্যাগুলোর যার মানের কখনো কোনোদিন কোনো পরিবর্তন হয় না, সেগুলোকেই বলা হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট নাম্বার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার মনে হয় ধ্রুবক সম্পর্কে তোমার ধারণা ক্লিয়ার হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আমরা শিখব এই বীজগণিতে প্রক্রিয়া চিহ্ন। কি চিহ্ন? প্রক্রিয়া চিহ্ন। অর্থাৎ তুমি যদি রান্না করতে চাও, এমনি এমনি কিন্তু রান্না করতে পারবে না। হয়তো তোমাকে সবজি, আলু, পটল, পেঁয়াজ, মরিচ সব কিছু কেটে রান্না করতে হবে। অর্থাৎ এর একটা প্রক্রিয়া আছে। ঠিক একইভাবে বীজগণিতেও কিন্তু কোনো কিছু করতে গেলে একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয়। এই প্রক্রিয়া করতে গেলে তোমাদেরকে নিশ্চয়ই সর্বপ্রথম যে কথাগুলো বলেছিলাম যে সংখ্যা প্রতীক এবং কি প্রতীক? অক্ষর প্রতীক, এ দুটো লাগবে। কিন্তু এ দুটো থাকলেই তো হবে না, এ দুটোকে নিয়ে কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে তোমাকে বীজগণিত শিখতে হবে বা অঙ্কগুলো করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই যে বীজগণিত শেখার আগে আমরা যে অঙ্কগুলো সারা জীবনে করেছি, মনে করে দেখো যত অঙ্কই করেছি কেন সব অঙ্কর মধ্যেই ছিল যোগ, বিয়োগ, গুণ এবং ভাগ। অর্থাৎ কোনো না কোনো সংখ্যার সাথে কোনো না কোনো সংখ্যা যোগ করেছি, অথবা কোনো না কোনো সংখ্যার সাথে কোনো না কোনো সংখ্যা বিয়োগ, গুণ অথবা ভাগ করেছি। তার মানে এই বীজগণিতেও তোমাকে ঠিক একইভাবে ক্যালকুলেশন করতে হবে, কিন্তু সেই ক্যালকুলেশনগুলো ওই যোগ, বিয়োগ, গুণ, ভাগের মধ্যেই থাকবে, কিন্তু নামটা একটু চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে সেগুলো আগের মতো বাংলায় বলবো না, একটু ইংলিশে বলবো। কিভাবে? দেখো, যদি আমি বলি এ, মাঝখানে একটা কি চিহ্ন দিয়েছি? যোগ। তোমরা হয়তো এটা অনেকেই বলতে পারো যে স্যার এটা এ যোগ বি, এটা ইংলিশে বা বীজগণিতে যোগ চিহ্ন বলা যাবে না, এটাকে বলবো আমি প্লাস। কি বলবো বলো তো? প্লাস। একইভাবে আমি যদি বিয়োগ দেই, তখন আমি কি বলবো? এটাকে মাইনাস, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই। একইভাবে আমি যদি বলি ওয়াই প্লাস জেড, ঠিক আমরা এ ধরনের চিহ্নকে গুণ বা মাল্টিপ্লাই বলবো। কি বলবো? গুণ বা মাল্টিপ্লাই বা ডট, যেটা তুমি বলতে পারো। যেমন ধরো 3 মাল্টিপ্লাই আমরা বলবো
এক্স। একইভাবে ডিভাইড যদি হয় তাহলে আমরা সেটাকে বলবো ডিভাইড। তার মানে আমরা যোগ বিয়োগ গুণ ভাগের মধ্যেই সীমাবদ্ধ থাকবো, শুধুমাত্র আমাদের ভাষাগত পরিবর্তন আসবে, আমরা বাংলায় না বলে সেটাকে ইংলিশে বলবো। অর্থাৎ যোগ চিহ্নকে বলবো প্লাস, বিয়োগ চিহ্নকে বলবো মাইনাস, গুণ চিহ্নকে বলবো অনেক সময় ডট, অনেক সময় মাল্টিপ্লাই, আবার ভাগ চিহ্নকে বলবো ডিভাইড বা ডিভিশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই প্রক্রিয়া চিহ্নটা কি। এবার তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি তোমাদেরকে বলি, সেটা হচ্ছে গিয়ে দুটি চলকের মাঝে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে তোমাদেরকে বুঝতে হবে সেই দুটো চলক গুণ অবস্থায় আছে। অর্থাৎ এক্স গুণন ওয়াই না লিখে আমরা লিখবো এক্স ওয়াই। বুঝতে পেরেছো নিশ্চয়ই? এবং চলক এবং সংখ্যার মাঝেও যদি কোনো চিহ্ন না থাকে তাহলে বুঝবে সেটা মাল্টিপ্লাই অবস্থায় আছে। অর্থাৎ 5 মাল্টিপ্লাই ওয়াই না লিখে আমরা লিখবো 5y। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে দুটি চলক অথবা চলকের সাথে সংখ্যার যদি গুণ অবস্থায় থাকে বা মাল্টিপ্লাই অবস্থায় থাকে, সেই মাল্টিপ্লাইটা না লিখে, কোনো চিহ্ন না লিখেই সেটা লেখা যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার তোমাদের হয়তো মনে হতে পারে, স্যার যদি 5 and 2 মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে কি আমরা 5 আর 2 লিখবো? এই কাজটাই কখনোই করা যাবে না। এটাকে অবশ্যই তোমাকে গুণ বা ডট চিহ্ন দিতে হবে, তা না হলে কি হবে দেখো, 5 এবং 2 মাল্টিপ্লাই করে 52 হয়ে যাবে। এটা কখনো করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো যে এই প্রক্রিয়া চিহ্নগুলোর কাজ কি। এবার আসো যে যদি এমন থাকে 2x প্লাস 3y, একটু লক্ষ্য করে দেখো যে 2 এবং x মাল্টিপ্লাই অবস্থায় আছে, 3 এবং y মাল্টিপ্লাই অবস্থা আছে। এই দুটোর মাঝে আমি কোনো চিহ্ন বা সাইন ইউজ করি নাই, বাট এখানে অবশ্যই একটি প্রক্রিয়া চিহ্ন প্লাস ইউজ করেছি। এ থেকে আমি বোঝাতে চাচ্ছি যে এই দুটো গুণ অবস্থায় আছে, 3 এবং y গুণ অবস্থায় আছে বা মাল্টিপ্লাই অবস্থায় আছে, বাট এই দুটো আবার কি অবস্থায় আছে? প্লাস অবস্থায় আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, প্রক্রিয়া চিহ্নের পরে এবার আমরা দেখব বীজগণিতিক রাশি। অর্থাৎ বীজগণিত করতে গেলে এর একটা রাশি লাগবে। রাশিটা কি জিনিস? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই যে বীজগণিতের চলকগুলো ব্যবহার করে তুমি যা লিখবা তাই বীজগণিতের এক একটি রাশি। অর্থাৎ আমি যদি লিখি এ, এটাকেও তুমি একটি রাশি বলতে পারবে। আমি যদি বলি যে 2a, এটাকেও তুমি রাশি বলতে পারবে। আমি যদি বলি 2a প্লাস 3, এটাকেও তুমি রাশি বলতে পারবে। আবার আমি যদি বলি 2a প্লাস 3b প্লাস 4c প্লাস 5z, যা ইচ্ছা তুমি লিখছো একটার পর একটা, এগুলোকেও তুমি রাশি বলতে পারবে। তবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুব মনোযোগ দিয়ে শোনো, তোমরা কখনো কোনো দিন কোনো একটি সংখ্যাকে রাশি বলতে পারবে না। বীজগণিতিক রাশি হতে হলে অবশ্যই সেখানে কোনো না কোনো চলক, অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত কোনো না কোনো বর্ণ তোমাকে অবশ্যই লিখতে হবে, তাছাড়া তাকে তুমি বীজগণিতিক রাশি বলতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি যদি বলি 3a প্লাস 7, এটা কি একটি বীজগণিতিক রাশি? হ্যাঁ, এটা একটি বীজগণিতিক রাশি। এখানে সংজ্ঞাতে বলা আছে, দেখো, বীজগণিতের প্রক্রিয়া চিহ্ন, সংখ্যাসূচক, প্রতীক বা চলক, ধ্রুবক ইত্যাদি ব্যবহার করে যে রাশি তৈরি করা হয় তাকে বীজগণিতিক রাশি বলে। বীজগণিতিক রাশিতে অবশ্যই এক বা একাধিক চলক থাকবে। অর্থাৎ যেটা বললাম যে এখানে 2 লিখেছি, বাট এটাকে আমি বীজগণিতিক রাশি বলতে পারছি না, কারণ এখানে কোনো চলকও আমি দেখতে পাচ্ছি না। কিন্তু এটার মধ্যে কি দেখতে পাচ্ছি? একটি চলক। কোন চলক? a। তাহলে 3a প্লাস 7। একইভাবে এখানেও একটি চলক দেখতে পাচ্ছি, এখানেও একটি চলক, এখানে একটি চলক a, এখানে 4টি চলক দেখতে পাচ্ছি, a b c z। অর্থাৎ a থেকে z পর্যন্ত শুরু করে যে কোনো চলক নিয়ে তুমি কোনো কিছু লিখলেই তাকে আমরা বীজগণিতিক রাশি বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার আসো আমরা আলোচনা করব পদ নিয়ে। কি নিয়ে? পদ, অর্থাৎ টার্ম, ইংলিশে যাকে বলে টার্ম নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, দেখো যে এই টার্ম বা পদ জিনিসটা কি। টার্ম বা পদ জিনিসটা কি? এই টার্ম বা পদ হবে তখনই যখন ওটি একটি বীজগণিতিক রাশি হবে। একটি বীজগণিতিক রাশি মনে মনে কল্পনা করি আমরা যে 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এই রাশিটিতে কয়টি পদ আছে? যেমন ধরো তোমার ক্লাসে 4-5টা বেঞ্চ থাকতে পারে, এক জায়গায় লাগানো, এলোমেলো করা। তখন তুমি কি বলবো যে তুমি এই বেঞ্চগুলোকে আলাদা করো। তখন তুমি একটা করে বেঞ্চ নিবা, আলাদা করবা, একটা করে বেঞ্চ নিবা, আলাদা করবে। এভাবে এলোমেলো বেঞ্চগুলোকে তুমি আলাদা আলাদা করে
আমাকে বলতে পারবে ওখানে টোটাল বা মোট কতটি বেঞ্চ ছিল। 5টিও থাকতে পারে, 60টিও থাকতে পারে, 10টিও থাকতে পারে। ঠিক একইভাবে আমার এই বীজগণিতিক রাশি ছাড়া আমি পদ নির্ণয় করতে পারবো না। অর্থাৎ এই বীজগণিতিক রাশিটিতে কয়টি পদ আছে এটা বের করার খুব সহজ এবং শর্টকাট নিয়ম হচ্ছে, তোমরা লিখে নিতে পারো যে প্লাস মাইনাস যেখানে কমা হবে সেখানে, প্লাস মাইনাস যেখানে কমা হবে সেখানে। কিন্তু এই কমাটি দিব আমি মনে মনে, মুখে বলবো না। তার মানে এই রাশিটিতে আমি কোথায় প্লাস বা মাইনাস দেখতে পাচ্ছি? স্যার আপনি একটা মাঝখানে মাইনাস প্লাস দেখতে পাচ্ছেন, তাহলে এটা লিখবো 2a, 3b। দেখো তো এখন কয়টা জিনিস হচ্ছে এখানে? স্যার এখানে দুইটা জিনিস হচ্ছে, একটা 2a আর একটা 3b। তার মানে এই রাশিটিতে পদ আছে দুইটি, একটি হচ্ছে 2a আর একটি হচ্ছে 3b। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এবার দেখো আরেকটি রাশি আমি লিখছি 3x প্লাস 4y মাইনাস 7z প্লাস 5xy মাইনাস 6yz। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, অনেক বড় একটি রাশি লিখে ফেললাম, 3x প্লাস 4y মাইনাস 5z প্লাস 5xy মাইনাস 6yz। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এই রাশিটিতে কয়টি পদ আছে এটা যদি আমাকে খুঁজে বের করতে বলে, তাহলে যেখানে যেখানে প্লাস মাইনাস দেখতে পাচ্ছি ঠিক সেখানে সেখানে আমি মনে মনে কমা দিয়ে দিব। কি দিয়ে দেব? কমা। তাহলে আমি লিখব যে 3x এখানে প্লাস দেখতে পাচ্ছি, লিখলাম কমা। 4y এখানে মাইনাস দেখতে পাচ্ছি, লিখলাম কমা। এখানে দেখতে পাচ্ছি 7z, লিখলাম কমা। এখানে দেখতে পাচ্ছি 5xy, লিখলাম কমা, 6yz। তাহলে দেখো তো এই জায়গাটার মধ্যে এখন কয়টি পদ দেখতে পাচ্ছি? 1টি, 2টি, 3, 4, 5। অর্থাৎ প্রথম পদ এটি, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ এবং পঞ্চম পদ। অর্থাৎ এই প্রশ্নটা যখন আমি অ্যান্সার করব তখন আমি লিখব যে রাশিটিতে 5টি পদ আছে। যদি বলে পদগুলো কি কি, তাহলে 1 নম্বরে দিব 3x, 2 নম্বরে দিব 4y, 3 নম্বরে দিব 7z, 4 নম্বরে দিব 5xy অ্যান্ড 5 নম্বরে দিব বলো তো কি 6yz। এখন অনেকের মনে হতে পারে যে স্যার এই পদের সামনে কি প্লাস বা মাইনাসগুলো আমরা দিব না দিব না? পদের ক্ষেত্রে কখনো প্লাস মাইনাস দিতে হয় না। ঠিক সে কারণেই কিন্তু আমি বলেছিলাম যে তোমরা মনে মনে এখানে প্লাস মাইনাসগুলো উঠাই দিবে এবং মাঝখানে একটা করে কমা দিবে, তাহলে সেপারেট পাবে এক একটা করে পদ। যে কমাগুলো তুমি দেবে এই কমাগুলো দেওয়ার ফলে আলাদা আলাদা হয়ে যাবে পদগুলো এবং সেখানে কোনো প্লাস মাইনাস তুমি দেখতে পারবে না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, সর্বশেষ আরেকটি উদাহরণ তোমাদেরকে আমি দেখাই। দেখো যদি এমন থাকে 3 মাল্টিপ্লাই x মাল্টিপ্লাই y মাইনাস 5 ডিভাইড x প্লাস 6 মাল্টিপ্লাই y মাইনাস 7 ডিভাইড y ডিভাইড z। ক্লিয়ার? দেখো অনেকগুলো প্লাস মাইনাস করে এলোমেলো করে দেওয়া আছে যে স্যার এই রাশিটিতে পদ কতটি আছে। এখন তো ডিভাইড মাল্টিপ্লাই দিয়ে আপনি তো ভরাই ফেলছেন, এখন আমি কি করব? কোনো কিছু করার দরকার নেই বাবা, ঠিক আগের মতো, অর্থাৎ প্লাস মাইনাস যেখানে কমা হবে সেখানে। তাহলে মনে মনে আমি সে জায়গাগুলোতে একটু কমা দিয়ে নেই। এখানে কোনো প্লাস মাইনাস দেখতে পাচ্ছি না, সর্বপ্রথম মাইনাস দেখতে পাচ্ছি এখানে, অর্থাৎ 3 মাল্টিপ্লাই x মাল্টিপ্লাই y, এই মাইনাসের জায়গায় দিলাম আমি কমা। এরপর আসো 5 ডিভাইড x, এই প্লাসের জায়গায় দিব কমা। এখানে 6 মাল্টিপ্লাই y, এই মাইনাসের জায়গায় দিব কমা। 7 ডিভাইড y ডিভাইড z। এবার তোমরাই বলো কমা দিয়ে যে আমি সেপারেট করলাম, মাল্টিপ্লাই ডিভাইডের কোনো চেঞ্জ করি নাই। এখন এখানে আমি কয়টি পদ দেখতে পাচ্ছি? তাহলে 1 নম্বর পদ হচ্ছে এটি 3 মাল্টিপ্লাই x মাল্টিপ্লাই y। 2 নম্বর পদ হচ্ছে কোনটি? 5 ডিভাইড x। 3 নম্বর পদ 6 মাল্টিপ্লাই y এবং 4 নম্বর পদ আমি দেখতে পাচ্ছি 7 ডিভাইড y ডিভাইড z। অর্থাৎ প্রথমে যে রাশিটি আমি লিখেছিলাম সেই রাশিটিতে পদ ছিল মোট 4টি। আমি কিভাবে পদগুলো বের করেছি? প্লাস এবং মাইনাস যেখানে যেখানে দেখেছিলাম সেখানে সেখানে মনে মনে কমা দিয়েছিলাম,
দেওয়ার পরে বলেছি যে এই রাশিটিতে পদ আছে 4টি, প্রথম পদ এটি, দ্বিতীয় এটি, তৃতীয় এটি এবং চতুর্থ এটি। অর্থাৎ পদ বের করার খুব সহজ এবং সুন্দর নিয়ম হচ্ছে এটি, যেটি তোমাদেরকে আমি দেখালাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা পদ সম্পর্কে বুঝেছ। এবার আমরা আসবো আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটা হচ্ছে সহগ। সেটা কি? সহগ। তোমরা এক কথায় মনে রাখবে, যে তোমার পাশে থাকবে সেই তোমার সহগ। আমি আবারও বলছি, যে তোমার পাশে থাকবে সেই তোমার সহগ। এখন আমাকে এই সহগ বের করতে গেলে অবশ্যই তোমাকে পদ লাগবে। কি লাগবে? পদ। অর্থাৎ এক এক পদের এক এক ধরনের সহগ হবে। আমি আবারও বলছি, এক এক পদের এক এক ধরনের সহগ হবে। যেমন একটা পদ 3 ধরো 5xy, এই পদ, এটা কয়টা পদ? একটা, কারণ এখানে কোনো আর প্লাস ম্যানেজার আলাদা করার কোনো সুযোগ নাই। তাহলে এই যে 5xy লিখেছি, এই 5xy পদটিতে সহগ কত? স্যার, কিছুক্ষণ আগে আপনি বললেন আমার পাশে যা থাকবে সেটাই আমার সহগ, কিন্তু পাশে থাকা তো বুঝলাম না। অর্থাৎ আমাকে যদি বলে যে এই পদটিকে সহগ কত, তখন আমি যতগুলো চলক দেখতে পাচ্ছি বা ইংলিশ লেটার দেখতে পাচ্ছি সেগুলোকে হাত দিয়ে ঢেকে ধরবো। অর্থাৎ আমি এই পদটিতে সহগ বের করতে গেলে আমি এক্স এবং ওয়াইকে ঢেকে ধরবো। কত দেখতে পাচ্ছি? 5। এক্স এবং ওয়াইকে ঢেকে ধরলে কত দেখতে পাচ্ছি? 5। তাহলে এই পদটিতে সহগ হচ্ছে 5। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ? তাহলে এই যে 5xy পদটিতে সহগ আছে কত? 5। এটাকে সাংখ্যিক সহগও বলা হয়। এবার তোমরা বলবে 7yz, এই পদটিতে সহগ কত? স্যার, এই থেকে জেড পর্যন্ত যা দেখতে পারবো সবগুলো বাদে আমি শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছি 7। অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত যদি হাত দিয়ে ঢেকে ধরি তাহলে এখানে দেখতে পাচ্ছি কত? 7। তার মানে এই পদটিতে সহগ হচ্ছে 7। এবার আসো, যদি এমন থাকে -2xy, -2xy, তাহলে এই পদটিতে সহগ কত? আমি এ থেকে জেড পর্যন্ত অর্থাৎ দেখতে পাচ্ছি এক্স এবং ওয়াই। xy ঢেকে ধরার পর আমি কত দেখতে পাচ্ছি? 2। নো, এখানে 2 সহগ হবে না। আমি কি দেখতে পাচ্ছি দেখো তো? হ্যাঁ, সামনে একটি মাইনাস সহ আমি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে সহগ হবে -2। এবার যদি এমন হয় যে -xyz, অর্থাৎ এখানে যদি xyz পুরোটাই ঢেকে ধরি তাহলে স্যার শুধুমাত্র তো আমি মাইনাস দেখতে পারি, শুধুমাত্র আমি মাইনাস দেখতে পারি, কিন্তু মাইনাস তো কোনো সংখ্যা নয়। তাহলে আমাকে কি করতে হবে? নিশ্চয়ই কোনো সংখ্যা না থাকলে সেটার সাথে 1 গুণ অবস্থা আছে। কি অবস্থা আছে? গুণ। তাহলে এখানে একটা 1 গুণ অবস্থা আছে জন্য এখানে সহগ হবে -1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, যদি এমন থাকে -x/2, -x/2, এখানে যদি সহগ নির্ণয় করতে বলে তাহলে আমি লিখব -1/2, কারণ এক্সকে ঢেকে ধরলে এক্স এর সাথে উপরে একটা 1 গুণ অবস্থা আছে বা মাল্টিপ্লাই অবস্থা আছে, সেই 1 থাকবে এবং 1 আর নিচে থাকবে 2। একইভাবে আমি যদি বলি xyz/3, এখানে সহগ কত? এখানে সহগ হবে কত? 1/3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা সহগ সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পেয়েছো। এবার দেখো, যদি একাধিক পদের রাশি হয়, অর্থাৎ যেমন ধরো 3xy প্লাস 5xz মাইনাস 7y, এখানে পদ কতটি? 3টি। তাহলে 3টি পদের জন্য আলাদা আলাদা 3টি সহগ আমি পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা দেখো, প্রথম পদে সহগ, প্রথম পদে সহগ দেখো তো, প্রথম পদটা কত ছিল? স্যার প্রথম পদটা 3xy। তাহলে প্রথম পদ যদি 3xy হয় তাহলে প্রথম পদের সহগ হবে কত? 3। কেন 3? xy ঢেকে ধরলে শুধুমাত্র আমি 3কে দেখতে পারবো। একইভাবে দ্বিতীয় পদের সহগ হবে কত? দ্বিতীয় পদ আছে 5xz, x এবং z কে ঢেকে ধরার পর আমি পাবো শুধুমাত্র 5। একইভাবে তৃতীয় পদের সহগ কত? তৃতীয় পদের সহগ হচ্ছে -7, কারণ তৃতীয় পদে যদি আমি কি ঢেকে ধরি? y কে ঢেকে ধরি, তাহলে আমি কি পাবো? -7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মনে করি যে তোমরা অবশ্যই এই সহগ সম্পর্কে ধারণা পেয়েছো। এবার আসবো যে আক্ষরিক সহগ। সহগের আরেকটা রূপ হচ্ছে আক্ষরিক সহগ, অর্থাৎ এখানেও তেমন কিছু না। যদি একটি পদ দেওয়া থাকে 5y
এটা একটি পদ, বা 5yz এটা একটি পদ। এই পদে তোমাকে স্পেসিফিক একটা অক্ষরের কথা বলবে, স্পেসিফিক একটা অক্ষরের কথা বলবে। অর্থাৎ এই পদে যদি বলে y এর সহগ কত, তাহলে y একটা স্পেসিফিক লেটার কথা বললো যে y এর সহগ কত, তাহলে আমি কি বলছি, সহগ বের করতে হলে তোমাকে সেটাকে ঢেকে ধরতে হবে। অর্থাৎ এটাকে y কে ঢেকে ধরলাম, কি দেখতে পাচ্ছি 5 আর z, 5 আর z। অর্থাৎ এই পদে y এর সহগ হচ্ছে 5z। এই কাজটা কখনো এটা করবা না যে স্যার সহগ 5oz, এই কাজটা করা যাবে না। কেন করা যাবে না? দেখো 5y এবং z, অর্থাৎ 5y অ্যান্ড z এই তিনটেই কিন্তু মাল্টিপ্লাই বা গুণ অবস্থায় আছে। অর্থাৎ এটা ছিল এমন 5 মাল্টিপ্লাই y মাল্টিপ্লাই z। আমি কিছুক্ষণ আগে বলছি এই মাল্টিপ্লাই চিহ্নগুলো দিবা না যদি কোনো সাইন ইউজ করা না থাকে। অর্থাৎ এই তিনটে যেহেতু মাল্টিপ্লাই ছিল, তাহলে এখানে আমি কোনো সাইন ইউজ করি নাই। তাহলে y যদি উঠে যায় তাহলে 5 এখানে থাকে আর z এখানে থাকে। যেহেতু এখানের মাঝখানে কোনো সাইন নেই, তার মানে এটা 5z। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা আক্ষরিক সহগটা সম্পর্কে বুঝেছো। আরও একটি এক্সাম্পল দিই তোমাদেরকে। যেমন ধরো 7xyz। আমি এই পদটিতে তোমাকে যদি বলি x এর আক্ষরিক সহগ কত, আমি আবার বলছি এই পদটিতে x এর আক্ষরিক সহগ কত, তাহলে শুধুমাত্র x কে বাদ দিয়ে যা দেখতে পারবে সেটাই হচ্ছে এর আক্ষরিক সহগ। এই পদটিতে আমি যদি বলি y এর আক্ষরিক সহগ কত, তাহলে শুধুমাত্র y কে বাদ দিয়ে যা দেখতে পারবে তাই হচ্ছে y এর আক্ষরিক সহগ। একইভাবে এই পদটিতে আমি যদি বলি z এর আক্ষরিক সহগ কত, তাহলে z কে বাদ দিয়ে যাকে দেখতে পারবে সেই হচ্ছে z এর আক্ষরিক সহগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি আবারও বলছি, যদি বলে তোমাকে সহগ নির্ণয় করতে, তাহলে তুমি এ থেকে জেড পর্যন্ত সবগুলোই বাদ দিবে। আর যদি তোমাকে আক্ষরিক সহগ বলে, যেমন এক্স এর আক্ষরিক সহগ, ওয়াই এর আক্ষরিক সহগ, এর আক্ষরিক সহগ, বির আক্ষরিক সহগ, যার আক্ষরিক সহগ বলবে সেই পদটা থেকে শুধুমাত্র সেই অক্ষরটা বাদ দিয়ে যা দেখতে পারবে সেটাই হচ্ছে তার আক্ষরিক সহগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, নিশ্চয়ই তোমরা সহগ সম্পর্কেও একটা ধারণা পেয়েছো। আজ আমাদের এই আলোচনায় তোমরা যা যা শিখতে পারলে, বীজগণিত সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেলে, এবং বীজগণিতের প্রতীক কত প্রকার এবং প্রতীকগুলো কি কি, অর্থাৎ সাংখ্যিক প্রতীক বা অক্ষর প্রতীক। এরপরে আমরা দেখলাম বীজগাণিতিক রাশি, চলক, বীজগাণিতিক প্রক্রিয়া চিহ্ন, পদ এবং সহগ। এবং সহগের মধ্যে আরও একটি জিনিস আমরা দেখতে পেলাম, সেটা হচ্ছে গিয়ে আক্ষরিক সহগ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমাদের এই ধারাবাহিক ক্লাসের সাথেই থাকবে তোমরা। ভালো থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।